দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া কোথাও স্থানান্তর করা যাবে না বলছে হামাস। এরপর জানিয়ে দিব 3 ইসরায়েলির বিনিময়ে ছাড় পেল 369 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দিব চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। আরও জানিয়ে দিব উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনার চাঞ্চল্যকর তথ্য। এদিকে সিরিয়া সরকারের পাশে যুক্তরাজ্য সহ শক্তিশালী 20 দেশ। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় সেনাবাহিনী গড়ার আহ্বান জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি। চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে একটি সশস্ত্র ড্রোন। এতে ওই বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামোতে গর্ত তৈরি হয়েছে। এছাড়া সেখানে আগুন ধরে যায়। শুক্রবার 14 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটেছে। এজন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে তা জানা গেছে। এ ঘটনায় নাজুক এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বাড়েনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ও কিয়েভ। আইইএই জানায় ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলেও ভেতরের পারমাণবিক কন্টেইনার শেলে আঘাত করতে পারেনি। সংস্থাটি আরও জানিয়েছে চেরনোবিল অবস্থানরত প্রতিষ্ঠানটির কর্মীরা একটি বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে গেলে ড্রোনটি দেখতে পান। তবে এই ঘটনায় কারা দায়ী তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি। ফিলিস্তিনিদের জেরুজালেম ছাড়া কোথাও স্থানান্তর করা যাবে না বলছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে জেরুজালেম ছাড়া ফিলিস্তিনিদের আর কোথাও স্থানান্তর করা যাবে না। শনিবার 15 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি শনিবার 3 পণবন্দির মুক্তি সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে পণবন্দীদের হস্তান্তরের স্থানে জেরুজালেম এবং আল-আকসা মসজিদের ছবি এবং সেখানে ফিলিস্তিনিদের বিশাল উপস্থিতির মাধ্যমে তারা ইসরায়েল ও তার সমর্থকদের কাছে বার্তা দিয়েছে যে এটি একটি রেড লাইন। বিবৃতিতে হামাস বলছে, আমরা সমগ্র বিশ্বকে বলছি জেরুজালেম ছাড়া আর কোথাও ফিলিস্তিনিদের স্থানান্তর করা যাবে না। ট্রাম্প এবং যারা তার মতোই উপনিবেশবাদ ও দখলদারিত্ব সমর্থন করে তাদের ফিলিস্তিনিদের স্থানচ্যুতির আহ্বানের প্রতি এটি আমাদের প্রতিক্রিয়া। হামাস আরও বলেছে, ষষ্ঠ পর্যায়ে পণবন্দীদের মুক্তি এটাই নিশ্চিত করে যে আলোচনার মাধ্যমে এবং যুদ্ধবিরতির চুক্তির প্রয়োজনীয়তা মেনে চলা ছাড়া তাদের মুক্তির আর কোনো উপায় নেই। দলটি বলেছে বিশ্ববাসী পণবন্দীদের হস্তান্তরের প্রতিরোধের সাফল্য দেখেছে। এটি ফিলিস্তিনি সংহতির প্রতিফলন। 3 ইসরায়েলির বিনিময়ে ছাড় পেল 369 ফিলিস্তিনি। গাজার যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার মধ্যেই 3 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে শনিবার মুক্তি পাওয়া 3 জন বন্দী ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছেছে। ওই 3 জন পণবন্দী মুক্তি পাওয়ার পর তাদের বহনকারী রেডক্রসের গাড়ি গাজার খান ইউনিস ছেড়ে যায়। প্রাথমিকভাবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ওই 3 জনের স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবেন। গণমাধ্যমে প্রকাশ পাওয়া বেশ কিছু ছবিতে দেখা যায় পণবন্দীদের মুক্তি দেওয়ার আগে তাদেরকে ঘিরে রয়েছেন বন্দুকধারীরা। গাজা যুদ্ধ চলাকালীন সময়ে তারা হামাসের হাতে বন্দী ছিলেন। মুক্তি পাওয়া বন্দীরা হলেন ইসরায়েলি রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানভ, ইসরায়েলি আর্জেন্টাইন ইয়ার হর্ন এবং ইসরায়েলি আমেরিকান সাগুই ডিকেলচেন। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্য মতে ইসরায়েলও 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে। এর মধ্যে
তাদের কিছু অংশ পশ্চিম তীরে পৌঁছেছে, বাকিরা পরে গাজায় পৌঁছানোর কথা রয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে মার্কিন সেনার চাঞ্চল্যকর তথ্য। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন আন্তদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে উত্তর কোরিয়া। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সিনেট প্যানেলকে দেয়া এক লিখিত বক্তব্যে পেন্টাগনের মহাদেশীয় প্রতিরক্ষা বিভাগের কমান্ডার গ্রেগরি গিল্ড এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কিম জং উন এমন শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে রয়েছে, সম্ভবত উত্তর আমেরিকা জুড়ে লক্ষ্যবস্তুতে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে। গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া প্রথমবারের মতো হওয়াসং 90 নামে একটি কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র আরও উচ্চতায় দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। কঠিন জ্বালানি ব্যবহারের কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির সময় কমে আসে। এতে হামলা আগে থেকে শনাক্ত করা আরও কঠিন করে তুলেছে। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। 2017 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। সিরিয়া সরকারের পাশে যুক্তরাজ্য সহ শক্তিশালী 20 দেশ। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। গঠিত হয়েছে নতুন সরকার। নতুন প্রশাসনের পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সহ পশ্চিমা ও আঞ্চলিক শক্তিশালী 20 দেশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে বৃহস্পতিবার সিরিয়া বিষয়ক প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আরব দেশগুলোর পাশাপাশি তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও জাপান সহ প্রায় 20 দেশের প্রতিনিধিরা অংশ নেন। তারা সিরিয়ার পরিবর্তন প্রক্রিয়ার সাফল্য নিশ্চিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। সম্মেলনে একটি চূড়ান্ত বিবৃতি দিয়েছে দেশগুলো। এ সময় তারা সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সিরিয়ার নতুন প্রশাসনকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল 1971 সালে বাশারের বাবা হাফিজ আল আসাদের হাত ধরে। প্রায় 3 দশক তিনি প্রেসিডেন্টের পদে ছিলেন। 2000 সালে তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। তার শাসনামলে দেশে আধুনিকীকরণের কিছু প্রচেষ্টা দেখা গেল, তা শিগগিরই দমনপীড়ন এবং কর্তৃত্ববাদী শাসনে রূপ নেয়। ইউরোপীয় সেনাবাহিনী গড়ার আহ্বান জেলেনস্কির। ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি মোকাবেলায় ইউরোপীয় সেনাবাহিনী তথা ইউরোপের অভিন্ন বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার 15 ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে এ আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউরোপকে ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি গুরুত্ব সহকারে নিতে হবে এবং একটি অভিন্ন সেনাবাহিনী গড়ে তুলতে হবে, যাতে ইউরোপের বিষয়ে সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া যায়। তার কথায়, আমি ইউরোপে বিশ্বাস করি এবং আমি আমাদের নিজেদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, আমাদের ঘরবাড়ি, সন্তান সন্ততি এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি। আমাদের নিজস্ব শক্তির ওপর আস্থা রাখা প্রয়োজন, যাতে অন্যরা ইউরোপীয় শক্তিকে সম্মান করে।